বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি ভাই বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এবং বিভিন্ন চেম্বারের তিনি সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন সৈয়দ নুরুল ইসলাম আমার বায় বসা। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এস সুলতান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। প্রথমে আমরা বাজেট নিয়ে আলোচনা করতে চাই। মিস্টার নুরুল ইসলাম, আপনি এখানে যেহেতু আছেন, 2017-18 বছরের প্রস্তাবিত বাজেটটি কেমন হলো বলে আপনি মনে করেন? নানা রকমের কথা আছে এখানে, হিসেবের গরমিল আছে, গোজামিল আছে, অবাস্তব আছে, প্রবৃদ্ধি নিয়ে এক ধরনের আত্মতুষ্টির বাজেট। অর্থনীতিবিদরা মোটামুটিভাবে এইভাবে কথা বলবার চেষ্টা করছেন। সাধারণ মানুষের কিছু কিছু বিষয় নিয়ে, বিশেষ করে ভ্যাট এবং ব্যাংকে আমানতের উপরে যে আবগারি শুল্ক, সেটি নিয়ে তাদের এক ধরনের সমালোচনা আছে। অনেকে দেশে কর্মসংস্থান, বিনিয়োগ, তারপরে রপ্তানি, এই খাতগুলোতে সেই অর্থে কোনো ইতিবাচক প্রবৃদ্ধি নেই। তো এটিকে আবার প্রবৃদ্ধির মূল হিসাবের সঙ্গে অনেকে মেলাতে পারছে না। তো একটু আপনি ধারণা দেবার চেষ্টা করবেন আমাদেরকে যে আপনি কি মনে করেন বাজেটটি কেমন হলো শেষ পর্যন্ত? হ্যাঁ, ধন্যবাদ। আসলে বাজেট নিয়ে যখন আলোচনা করি তখন ধরেই নিতে হবে যে এটার পক্ষে এবং বিপক্ষে থাকবে, কারণ বাজেটটা দেওয়া হয় আসলে সবার জন্য, একটা দেশের জন্য। তবে একটা যে বিষয় নিয়ে আমি সবসময় নিজের অভিমতটা দিই, সেটা হচ্ছে যখন একটা গণতান্ত্রিক দল বা সরকার যখন ক্ষমতায় থাকে, যখন বাজেট প্রণয়ন করে, তখন কিন্তু সেই বাজেটের জন্য একটা রাজনৈতিক পলিটিক্যাল এজেন্ডা থাকে। প্রত্যেকটা রাজনৈতিক দলের পলিটিক্যাল এজেন্ডাই হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ। সুতরাং আমি বাজেটের প্রেক্ষাপটের কথা যদি বলো, আমি নিশ্চিত করে বলতে পারি যে বাজেট প্রণয়নের সময় যে ধারণাটা বা যে মেরিটস বা যেই আইডিওলজি কাজ করেছে, দর্শন কাজ করেছে, সেটা বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ। এখন বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ করার জন্য যে ইকোনমিক মডেলগুলোকে হ্যান্ডেল করতে হয়, সেগুলোকে নিয়ে, সেগুলোর নাড়াচাড়া নিয়ে, সেটার প্রয়োগ নিয়ে, তথ্য নিয়ে অনেকের এক একজনের এক এক রকমের মত থাকতে পারে। কেউ সেটা একরকম করে দেখতে চায়, আরেকজন অন্যভাবে দেখতে চায়, কিন্তু এন্ড অফ দ্য ডে সবারই এজেন্ডা, যারা পলিটিক্স করেন তাদের সবার এজেন্ডা জনগণের কল্যাণ করা। আর স্টেক হোল্ডারদের কথা যদি বলেন, এক একজনের স্টেক হোল্ডার এক এক রকমের কমেন্টস থাকে। একজন ব্যবসায়ী হিসেবে যদি আপনি আমাকে বলেন, আমার অনেক কথা বলার বিষয় আছে। আপনি যদি আমাকে আবার একজন সাধারণ জনগণ হিসেবে যদি বলেন, আমি একভাবে কথা বলবো। আপনি যদি আমাকে অ্যাগ্রো প্রসেস ইন্ডাস্ট্রির একজন প্রমোটার হিসেবে যদি বলেন, আমি বলবো এটা খুব ভালো বাজেট হয়েছে। আপনি যদি বলেন আমাকে আবার গার্মেন্ট ইন্ডাস্ট্রির একজন এন্টারপ্রেনার হিসেবে আমি দেখবো। তাই বাজেটের উপর প্রতিক্রিয়া দিতে হলে সেটা মিশ্র একটা প্রতিক্রিয়া আসবেই। কিন্তু আমি সবসময় বলি, যে দেখি সেটা হচ্ছে যে পজিটিভ দিকটা কি। আমাদের অর্থনীতিবিদরা, বড় বড় অর্থনীতিবিদকে আমি দেখেছি ছোট ছোট বিষয় নিয়ে সময় নষ্ট করেছে। লেটস আপনার এখানে আমি আলোচনা করতে এসেছি, আপনার এখানে কিন্তু সময় নির্ধারণ করা আছে, 40 মিনিটের মধ্যে হয়তো আমি পাবো 15 মিনিট। আমাকে চিন্তা করতে হবে সেই 15 মিনিটটা আমি কোথায় ব্যয় করব। আবাগরি শুল্ক 500 টাকা থেকে 800 টাকা করা হয়েছে, সেটা নিয়ে আমি বড় বড় অর্থনীতিবিদকে 15-20 মিনিট ব্যয় করতে দেখেছি। কিন্তু বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় ডিমান্ড যেটা, সেটা নিয়ে আলোচনা করতে হবে শুনে নেই। যেমন আমি মনে করি যে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশকে যদি আমরা উন্নত বাংলাদেশ দেখতে চাই, এখানে হিউম্যান ক্যাপিটাল নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। আমরা কিন্তু হিউম্যান ক্যাপিটাল নিয়ে বাজেটে কি ধারণা দেওয়া হয়েছে সেটা নিয়ে কেউ আলোচনা করেনি। স্বাস্থ্য খাতে আমাদের কি করা হয়েছে আলোচনা করেনি। ইনফ্রাস্ট্রাকচার খাতে কি দেওয়া হয়েছে আলোচনা করেনি। ভালো মন্দের কথা আমি বলছি না, সবার এক এক জায়গা থেকে আলোচনা করবে, কিন্তু আমরা আলোচনা করেছি কি ভ্যাট নিয়ে। আমি অনেক অর্থনীতিবিদকে দেখেছি, আমি গতকাল একটা অনুষ্ঠানে ছিলাম, ভ্যাট সম্পর্কে ওনার ধারণাই নেই, উনি সময় ব্যয় করলেন 15 মিনিট। এই ভ্যাট সাহসী পদক্ষেপ। একটি সামনে কিন্তু নির্বাচন, এবং আওয়ামী লীগের মতো একটা দল এই ধরনের একটা অজনপ্রিয় সিদ্ধান্ত নির্বাচনের আগে দেবেন, সেটা আসলে মানে মানসিক শক্তি কত স্ট্রং হলে সে কাজটা করতে পারে, এটা অন্য দল পারতো কিনা আই মিন ডাউট। কারণ দেখেন 2015 সালে এই ভ্যাটের আইনটা প্রণয়ন করা হয়েছে, 12 সালে আইনটা প্রণয়ন করা হয়েছে। আমরা সেটা 17 সালে এসে, অর্থাৎ 5 বছর পর আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, তাও আবার নির্বাচনের আগ মুহূর্তে। একজন ব্যবসায়ী হিসেবে বলবো এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা। কারণ 12 সালে যে আইনটা প্রণীত হয়েছিল, সেটাকে ইমপ্লিমেন্ট করার যে প্রয়োজনীয় প্রিপারেশন ছিল, সেটা আমি নেই বলে আমি এটা সবসময় এটার বিরুদ্ধে করেছি। আমি মনে করি আমি আমি এই 2015 সালের ঘোষণা করার আগে এবং পরে, কারণ আমার বেশ বড় ব্যবসা হচ্ছে ভ্যাটের উপর নির্ভর করে, আমি অনেক পড়ালেখা করে দেখেছি এই ভ্যাট ব্যবসা বান্ধব ভ্যাট। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি বলেন কিভাবে ব্যবসা বান্ধব, আমি হিসাব করে বলবো, আগে বুকস অফ অ্যাকাউন্ট আমরা মেনটেন করি নাই বলে 15% উপর আমরা ভ্যাট দিয়েছি। লেটস সে
ভ্যাট নিয়ে যখন কথা হচ্ছে, আমার আমদানি পর্যায়ে আমি যে না, কিন্তু ভ্যাট তো আপনি দিয়েছেন আর একটা ভোক্তা দিয়েছে। না 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 ভ্যাট একবারে দিয়েছেন, আমি সেই জন্য বলছি। যেমন আমি ভোক্তাকে আমদানি তো আমি দিতে হয়, আমদানি মানে পর্যায়ে আপনি তো হচ্ছেন কালেক্টর হ্যাঁ না আমি আমদানি ইন ওয়ান পর্যায়ে সেন্স। র মেটেরিয়ালস উপর 15% ভ্যাট দিয়ে ফেলেছি। আমি যে পণ্যটা 100 টাকা র মেটেরিয়ালস দিয়েছি সেখানে কিন্তু আমি 15% ভ্যাট দিয়ে ফেলেছি। সেটা প্রসেস করে আমি 150 টাকায় যখন বিক্রি করছি, আমি ভ্যাটটা দেবো 50 টাকার উপর। কিন্তু আমি যদি বুকস অফ অ্যাকাউন্ট না মেনটেন না করি, অর্থাৎ আমার যদি বিল এন্ট্রি না থাকে, আমি কিন্তু 15% রিফান্ড পাবো না। 15% ইনক্লুডেড ইন মাই কস্ট। অর্থাৎ যারা বুকস অফ অ্যাকাউন্ট রাখে না, যারা আগে এই এখন পর্যন্ত আমরা যারা বুকস অফ অ্যাকাউন্ট রাখি না, তারা কিন্তু 15% আমদানি পর্যায়ের ভ্যাটটাকে ইনক্লুড করে প্রোডাক্ট কস্ট করেছে। বর্তমানে কিন্তু সেটা আর ইনক্লুড হবে না, কারণ সেটা আমদানি পর্যায়ের ভ্যাটটা যখন আপনি উৎপাদক হিসেবে বিক্রি করে যখন ভ্যালুয়েট করবেন 50 টাকা, সেইটা 50 টাকার উপর যে ভ্যাটটা দেবেন তার থেকে আগে যে ভ্যাটটা দিয়েছেন সেটা মাইনাস হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপর সেটা যখন ডিস্ট্রিবিউটর পর্যায়ে যাবে, ডিস্ট্রিবিউটর যে ভ্যালুয়েটটা করবে সেটার উপর 15% দেবে, আমি যে ভ্যাটটা দিয়েছি সেটা আবার মাইনাস হবে। উনিও ভালো বোঝেন অর্থনীতি। এই সংখ্যাতে গিয়ে শেষ পর্যন্ত কিন্তু আপনি ভ্যাট দিচ্ছেন 15%, ভোক্তা ভ্যাট দিচ্ছে 15%, কারণ আমি কিন্তু র মেটেরিয়ালসের উপর ভ্যাট দিয়ে এসেছি। এই জিনিসটাকে আসলে বুঝতে হবে। হ্যাঁ, এখন প্রশ্ন আসছে এই ভ্যাটটাকে 100% ইমপ্লিমেন্ট করতে হলে আপনাকে বুকস অফ অ্যাকাউন্ট থাকতে হবে। বাংলাদেশের সব ব্যবসায়ী বুকস অফ অ্যাকাউন্ট রাখেন কিনা, সেই জিনিসটাকে সরকার অনুধাবন করে প্রায় 2000টির উপর পণ্যকে এই ভ্যাটের আওতার বাইরে নিয়ে রাখছে। কারণ এটা আমি অনেক অনুষ্ঠানে বলেছি, এই ভ্যাট ইমপ্লিমেন্ট করতে হলে আমাদেরকে পাইলট করতে হবে। আমি উদাহরণ হিসেবে দিয়েছিলাম, আমরা যদি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলি, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের মেইন কম্পোনেন্টস হচ্ছে আপনার সিমেন্ট, স্ট্রাকচার ইন্ডাস্ট্রি, আমাদের রড স্ট্রাকচার। কিন্তু ইট বালির সুরকি স্ট্রাকচার না, তারা বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করে না। আপনি যদি ভ্যাটটা যদি পুরো কনস্ট্রাকশন র মেটেরিয়ালসের উপরে যদি 15% ইমপ্লিমেন্ট করেন, তাহলে ইট বালিওয়ালার কাছ থেকে কিন্তু ভ্যাট রিফান্ড পাবেন না আপনি, কারণ তার কাছে বুকস অফ অ্যাকাউন্ট নেই। সরকার কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ভ্যাটটাকে ইমপ্লিমেন্ট করেছে রড এবং সিমেন্টের উপর, ইট এবং বালি সুরকির উপর কিন্তু ভ্যাটটাকে আওতায় আনা নেই। 2000-এর উপর পণ্যকে কিন্তু ভ্যাটের আওতায়, সেই পণ্যগুলো লিস্ট পেলে ভালো করে বুঝতে হবে। তাই আমরা যখন আলোচনা করবো, আমরা বাজেটের পজিটিভ দিকগুলো আলোচনা করবো। জনগণকে আমি এমন কোনো ভ্রান্ত ধারণা দেবো না যে এটা হলে দেশ ধ্বংস হয়ে যাবে। যেমন মনে করেন আবগারি শুল্ক, সরকার কেন এখান থেকে 300 কোটি টাকা আদায় করার জন্য সেন্সিটিভ ইস্যুতে হাত দিলেন আমি জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা আবগারি শুল্ক দিচ্ছি 2012 সাল থেকে। 2012 সালে এই আইনটা প্রণীত হয়েছিল, সেখানে 1,000 থেকে 1 লক্ষ টাকা হলে 150 টাকা দিতে হতো। এখন এইবার 150 টাকা উইথড্র করেছে, এবার করেছে 1,01,000 থেকে 10 লাখ হলে আপনাকে 500 টাকার জায়গায় 800 টাকা দিতে হবে। তাহলে পরোক্ষভাবে যারা 1 লক্ষ টাকা রেখেছে তারা কিন্তু দিতে হচ্ছে না। ইফ ইট ইজ 1 টাকা থেকে 99,990 টাকা, এখন 99 হবে, তখন কিন্তু আপনাকে সুদ দিতে হবে না, এর উইথড্র হয়েছে। এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করিনি। তারপর আমি মনে করি রাজনীতিবিদদের চিন্তা করতে হবে কোন কোন সিদ্ধান্ত জনগণের পালসের বাইরে যাচ্ছে, সেটা মাথায় রাখতে হবে। 300 কত কোটি টাকা নাকি এটা থেকে কালেকশন হবে, মানে প্রজেক্টের কালেকশন, সেটা নিয়ে সারা বাংলাদেশ আমাদের মতো বড় বড় অর্থনীতিবিদরাও কথা বলেছি, ছোটখাটো অর্থনীতির কথা বলেছি, পলিসি মেকিং। আমি সিপিডির সংবাদ সম্মেলন করে দেখেছি সিপিডি ওখানে 10 মিনিটের মধ্যে প্রায় 3 মিনিট ব্যয় করেছে 350 কোটি টাকার আবগারি শুল্ক নিয়ে। আমাদেরকে দেখতে হবে যে আমরা আসলে কি বিষয় নিয়ে আলোচনা করি। তাই আমি যে কথা বলছি সেটা হচ্ছে, ভ্যাট নিয়ে যদি আলোচনা করতে চান, পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোথ আছে, আমাদেরকে আলোচনার জায়গা আমি কোথায় নিয়ে যাবো। সুলতান, ওয়েল, প্রথমে তো ধন্যবাদ আপনাকে, আর মাহে রমজানের শুভেচ্ছা আপনার দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে। আমার ধারণা ছিল যে উনি একজন ব্যবসায়ী লোক, কিন্তু এখন দেখছি উনি একজন অর্থনীতিবিদ থেকেও ভালো বোঝেন। তবে আমি কিন্তু এই ব্যাপারে প্রিপেয়ার্ড না। আমার ধারণা হলো যে এখানে বাজেট নিয়ে যারা আলোচনা করবেন তারা বুদ্ধিজীবী হবে, অর্থনীতিবিদ হবে। আমরা ছোটোখাটো ব্যবসায়ী মানুষ, অত ডিপে তাদের সঙ্গে গিয়ে আমরা লড়াই করে পারবো না। যে কথাটি আপনি বললেন, আই এগ্রি উইথ ইউ, যে ছোট ছোট ব্যাপারগুলো যেগুলো জনকল্যাণের জন্য সরকার চিন্তা করে করছে, সেই ব্যাপারগুলোর সঙ্গে একটা সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি থাকতে হবে সবার। এবং সেখানে যদি আপনি ক্রিটিসাইজ করেন আপনার সেই যোগ্যতা নিয়ে, আপনার সেই অধিকার নিয়ে আপনি ক্রিটিসাইজ করতে পারেন, বাট সরকার যখন কোনো কাজ করে তখন সে করে জনগণের কল্যাণের জন্য চিন্তা করেই করে, যে কোনো সরকারই হোক। গণতান্ত্রিক হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো আজ থেকে মানে বহু বছর যাবৎ, মানে বাংলাদেশ হওয়ার পর থেকেই আমি দেখেছি যে যতগুলো বাজেট এসেছে, বাজেটের পরেই পরদিন একটা মিছিল হতো
জনগণকে, জনগণের অধিকারকে খর্ব করে, জনগণের অর্থনীতিকে খর্ব করে গরিব মারার এখন আর সেই অর্থে মিছিল হয় না, ওই ব্যানারও দেখা যায় না। গরিব মাঝে মাঝে সেটাই বলছি। আগে তো আবার হরতালও হতো, এখন হরতালও এখন আর বড় মিছিল হয়, সেটা আপনার এখানে হয়, আপনার এখানে বড় মিছিল হয়, বড় আলোচনা হয়। জি। তো এই আলোচনার পক্ষ বিপক্ষ, যেটা ভাই বললেন, আই টু এগ্রি, পক্ষ বিপক্ষ থাকবে, কিন্তু আসল কথা যেটা, আসলে এই বাজেট আমাদের কোথায় নিয়ে যাবে, এটা বিশাল একটা বাজেট দেওয়া হয়েছে। এই বাজেটের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য, এটাকে ব্যালেন্স করার জন্য সরকার যেভাবে ক্যালকুলেট করে এটাকে মিলাতে পারবে সেভাবেই তো দিবে। তাতে করে জনগণের কতটুকু ক্ষতি হচ্ছে এটা অবশ্যই বোঝা উচিত। জনকল্যাণমূলক কাজের জন্য কতটুকু ব্যয় হচ্ছে, বা কতটুকু তাদের উপরে বাজেটের, যেটা বললেন আপনি ভ্যাটের যে প্রভাবটা, এই ভ্যাটের প্রভাবটা আপনি যেভাবে বলেছেন, অবশ্য আই ওয়াজ নট, আমি এতটা সূক্ষ্মভাবে কখনো চিন্তা করিনি। তবে এটা সত্যি কথা, ভ্যাটের পক্ষ বিপক্ষ দুটি আছে, লাভও আছে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে কারো কারো উপর আরোপ হলে তার জন্য কষ্টদায়ক হতে পারে। কিন্তু উনি যে বললেন ইম্পোর্ট আর এক্সপোর্টের উপর যে ব্যালেন্সটা করা হয়েছে, এটা সামঞ্জস্যপূর্ণই আমার দৃষ্টিতে। তারপরে যেটা বলবো যে আমরা আসলে তো এই দুর্ভাগ্যজনক দেশ, আমাদের ভালো জিনিসকে সহজে গ্রহণ করতে পারি না। আর ভালো জিনিসকে গ্রহণ করতে গেলে খারাপটা যদি না বলি যেন আমি ভুল করে ফেলতেছি, নট দ্যাট। আমি যদি মনে করি এই বাজেটটা দেশের জন্য কল্যাণমূলক, আমি যতই বিরোধী দলের হই বা যেখানকারই হই, সরকারের বিপক্ষের লোক হই, কিচ্ছু যায় আসে না। আমার বলা উচিত যে হ্যাঁ, বাজেটটা সঠিক হয়েছে। যেমন এই উন্নয়নের কথা নিয়ে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন, অনেকে অনেক কথা বলে থাকেন। ওয়েল, যখন একটা ডেভেলপমেন্ট হয়, দেশের উন্নয়ন হয়, তখন সেখানে অপচয়, অপব্যবহার কিছুটা হবেই, কিন্তু টার্গেট থাকতে হবে যে আসলে আমি উন্নয়নটা করতে পেরেছি কিনা। এখানে যদি শুধুমাত্র বলা হতো, টার্গেট থাকতো, টার্গেটে পুষতে না পারতো, তাহলে কিন্তু সেটা জনকল্যাণের জন্য নয়, বরঞ্চ সরকারের এটা ভারসাম্যবিহীন একটা উদ্যোগ। তো আমার দৃষ্টিতে বাজেট নিয়ে আমি কথা বলার মতো অত যোগ্য নেই, এরা করবে অর্থনীতিবিদরা। আপনি কি মনে করেন বা ফ্যাক্টস ফিগার কি বলে যে অতীতে বাজেটগুলোতে যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে? না, বাজেটের লক্ষ্যমাত্রা কখনোই আজ পর্যন্ত হয়নি, অর্জিত হয়ও না। এটার কারণ হলো যে আমরা মনে করি, যারা বাজেট দিই, আমরা মনে করি এই দেশের জনগণ অনেক বোকা, এদেশের লোকেরা অনেক বোকা, তাদেরকে বোঝানো যাবে যেটা দিয়ে আকর্ষণ করার জন্য, তাদের ভোটের রাজনীতির সঙ্গে এটা সম্পৃক্ত। উনি যে কথাটা বললেন যে এটা ভোটের জন্য একটা সাহসীমূলক ভূমিকা, ইটস নট দ্যাট। বরং আমার দৃষ্টিতে এটা ভোটের রাজনীতি একটা, ওনার যা প্রক্রিয়া যাচ্ছেন, এই প্রক্রিয়াটা সরকারের আগামী ভোটে কাজে লাগবে, ক্ষতি হবে না। কারণ তাকে প্রমাণ যদি করতে পারে, আর যদি ব্যর্থ হয়, তাহলে অবশ্যই এই সরকার একটা রং সিদ্ধান্ত নিয়েছে ইলেকশনের আগে। অবশ্য ইলেকশন তো পরের কথা, ইলেকশন হয় বা না হয়, বা কী ধরনের ইলেকশন সেটাও বোঝার ব্যাপার আছে, সেদিকে আমি যেতে চাচ্ছি না। আপনি এই বাজেট নিয়ে কথা বলছেন, আসলে বাজেট নিয়ে যেসব আলোচনা বাজেট দেওয়ার পর থেকে হয়েছে, উনি একজন ব্যবসায়ী লোক, আমিও ছোটোখাটো একজন ব্যবসায়ী, উনি অনেক বিশাল, ওনাদের অনেক উদ্যোগ আছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, পজিটিভ কন্ট্রিবিউশন আছে ওনাদের গ্রুপের, এবং সেক্ষেত্রে আমরা অতটুকু নই, আমরা ছোটোখাটো ব্যবসা করি। সেই দৃষ্টিতে আমি বলবো যে আমাদের ব্যবসায়ীদের কাছে কিন্তু, আমার দৃষ্টিতে আমি যে জায়গায় আছি ব্যবসা করি, সেখানে এই ভ্যাট বা বাজেটের প্রক্রিয়াতে আমাকে কোনোভাবেই প্রভাবিত করবে না, আমাকে কোনোভাবেই এফেক্টেড করবে না। সুতরাং এটা যাদেরকে এফেক্ট করতেছে, আর যারা বোদ্ধা লোক, এটা বুঝবে, সূক্ষ্ম বিশ্লেষণ দিতে পারবে, তারা এটা নিয়ে কথা বলুক। আজকে আমরা বরঞ্চ দেশের কথা, জনগণের কল্যাণের কথা, ভালো কিছু কথা বলি, যেটা বললে আপনার এই আলোচনায় আসলেই আমি চেষ্টা করি, তাতে একটা প্রশান্তি আসে আমার, সেজন্যই আসে। মিস্টার নুরুল ইসলাম, আপনি প্রবৃদ্ধি নিয়ে যেটি বলা হচ্ছে, অনেক অর্থনীতিবিদরা বলছেন যে প্রবৃদ্ধির একটা আত্মতুষ্টিতে আসলে ক্ষমতাসীনরা ভুগছেন, এবং এটি একটা বড় সংকট হিসেবে দেখছেন। ওনারা মনে করেন যে এই হিসেব নিকেশের মধ্যে যথেষ্ট গরমিল আছে, এবং সেটি বোঝাবার জন্য যেটি বলা হয়ে থাকে যে প্রবৃদ্ধির সুফল সবাই পাচ্ছেন কিনা সেটি বিবেচ্য বিষয় হওয়া উচিত, সেটি বিবেচনায় নেওয়া হচ্ছে না। কর্মসংস্থান সেটি হচ্ছে না, এবং সরকারি হিসেব মতেই, বিবিএসের হিসাবেই আসলে কর্মসংস্থানের পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়। বিনিয়োগ হচ্ছে না, বিনিয়োগ যেটা হচ্ছে, বিনিয়োগ সরকার যেটা দেখাচ্ছে সেটা আসলে সরকারি বিনিয়োগ, রাষ্ট্রীয় বিনিয়োগ, কিন্তু বেসরকারি খাতের বিনিয়োগটা কাঙ্ক্ষিত নয়। রপ্তানি খাতের খুব একটা, আপনি যে শিল্পের সঙ্গে যুক্ত, সেখানেও খুব একটা হয়তো
পরিমাণে দেখানো যাবে আগের চেয়ে বেশি, কিন্তু আপনি যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন বা গ্রোথের বা কাঙ্ক্ষিত যেটি আপনাদের টার্গেটও আছে 2021 সাল নাগাদ $50 বিলিয়ন, সেই টার্গেট অ্যাচিভ করতে গেলেও গ্রোথটা সেই কাঙ্ক্ষিত পর্যায়ে নেই। তো এই জায়গাগুলোতে আপনি একটু হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমি প্রথমেই বলেছিলাম তারপর আমরা যদি রেমিটেন্সের দিকে তাকাই বা অন্যান্য আমাদের দিকে, সামনে সেই আমাদের খাতগুলো কিন্তু অনেক চ্যালেঞ্জ, যে যেমন আত্মতুষ্টি যে কথাটা বলেছে সেটাতে আমি দ্বিমত পোষণ করি। কারণ আপনি যদি ইফ ইউ ডোন্ট হ্যাভ এ গুড টার্গেট, আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন না। আমরা 7.4 টার্গেট করেছি, আমরা কিন্তু এখন ওয়ার্ল্ড ব্যাংকের ক্যালকুলেশনে আমরা উই আর গেটিং 6.8। আপনি দেখুন 7.4 ফিক্স করে যদি 6.8 অ্যাচিভ করতে পারেন, হোয়াটস রং? আত্মতুষ্টি শব্দটা কেন করে বলা হচ্ছে আমি জানি, আমি কিন্তু একটা অ্যাম্বিশাস মানুষ, আবার আমি সুপার অ্যাম্বিশাস না। আমি যখন আমার পারিবারিক বাজেট তৈরি করি, আমার গ্রুপের বাজেট তৈরি করি, সেখানে কিন্তু একটা অ্যাম্বিশন নিয়েই কাজ করি। কারণ যে স্বপ্ন দেখে না আর স্বপ্নের পিছনে যে ছুটে না, তাকে দিয়ে আসলে কিছুই হবে না। সেটা পরিবারেও হবে না, তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে হবে না, সমাজে হবে না, রাষ্ট্র হবে না। তাই আমি রাষ্ট্রে যারা স্বপ্ন দেখে এবং স্বপ্নের পেছনে ছুটতে যারা ভালোবাসেন, তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি। যেমন আমি যদি এককভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কথা যদি বলি, এটা অপ্রাসঙ্গিকভাবে এসে যায় যে উনি একজন স্বপ্নদ্রষ্টা, আর স্বপ্ন দেখে কিন্তু উনি ঘুমাচ্ছেন না, উনি স্বপ্নের পেছনে ছুটছেন। এটাই আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আর আপনি যে বলছেন যে আমি আমাদের অর্থনীতি অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে। আপনি যেমন জিডিপিতে ডেভেলপমেন্টের পার্সেন্টেজের কথা যদি বলেন, বিনিয়োগের যে পার্সেন্টেজ, সেখানে কিন্তু হতাশ হওয়ার মতো অনেক বিষয় আছে। দেখেন, পাবলিক ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রাইভেট ইনভেস্টমেন্ট অর্থনীতির দুই চালিকা শক্তি। পাবলিক ইনভেস্টমেন্ট আমি কখনো 8-9-এর উপর যেতে, জিডিপির 9-এর উপর যেতে আমি স্বস্তি বোধ করবো না। কারণ যত বেশি পাবলিক ইনভেস্টমেন্ট করবেন, তত বেশি মানি উইল গো টু দ্য মার্কেট অ্যান্ড ইনফ্লেশনকে ফুয়েল করবে। পাবলিক ইনভেস্টমেন্ট খুব বেশি কর্মসংস্থান করে না। পাবলিক ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য হয়। তাই সেটাকে যদি আপনি যদি খুব বেশি যদি পাবলিক ইনভেস্টমেন্ট করেন, ইফ ইট ইজ মোর দ্যান 10% অফ দ্য জিডিপি, এটার কিন্তু ইনফ্লেশন ফুয়েল করবে। ইনফ্লেশন যখন ফুয়েল করে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু মেইন স্ট্রিমের মানুষ। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে জিডিপির কত পার্সেন্ট আমরা প্রাইভেট ইনভেস্টমেন্ট করছি। হতাশাজনক হচ্ছে, আমি মনে করি গত 12 বছরে আমাদের অর্থনীতির সবচেয়ে ব্যর্থতার জায়গাটাই হচ্ছে যে আমরা প্রাইভেট ইনভেস্টমেন্টকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারিনি। অর্থনীতিকে যদি সাস্টেইনেবল গ্রোথের জন্য আমাকে জিডিপির 30% প্রাইভেট ইনভেস্টমেন্ট করতেই হবে। আমরা কিন্তু গত 12 বছরে 20-22%-এর উপর যেতে পারিনি। এই বছর কিছুটা মুভ করে 23 পয়েন্ট সামথিং হয়েছে, সেটাও কিন্তু সাস্টেইনেবল ইকোনমিক গ্রোথের জন্য ইটস নট ইনাফ। আমাদেরকে কম করে হলো 26-এ যেতেই হবে। এই 26-এ যাওয়ার যে চ্যালেঞ্জটা, সেটা নিয়ে কিন্তু আমাদের বড় বড় অর্থনীতিবিদরা খুব বেশি আলোচনা করে না। কেন যেতে পারছি না, না যাওয়ার মূল কারণটাই হচ্ছে যে জিডিপিতে আমাদের জিডিপির সাইজ কিন্তু বড় হয়ে যাচ্ছে। 10 বছর আগে আমাদের জিডিপি ছিল মানে $100 বিলিয়ন, এখন $200 বিলিয়ন। $100 বিলিয়ন এর 20% কত? $200 বিলিয়ন এর 20% কত? আমাদের জিডিপি সাইজ ইজ ওভার $250 বিলিয়ন রাইট নাও। সেটাকে ফলো করতে হলে প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট হওয়ার দরকার, সেটা কেন হচ্ছে না? এতদিন বলা হচ্ছিল রাজনৈতিক স্থিতিশীলতার কারণে হচ্ছে না, এতদিন বলা হচ্ছিল ব্যাংক ইন্টারেস্ট হাই বলে করা হচ্ছে না, এতদিন বলা হচ্ছে বিদ্যুৎ ছিল না বলে হয় নাই। বাস্তবতা এখন কি ব্যাংক ইন্টারেস্ট সিঙ্গেল ডিজিটে চলে এসছে। রাজনৈতিক স্থিতিশীলতা এরকম গত 40 বছরে কখনো ছিল না। বিদ্যুতের অবস্থার অনেক উন্নতি হয়েছে, তারপরও কেন হচ্ছে না? না হওয়ার মূল কারণটাই হচ্ছে $250 বিলিয়ন এর জিডিপিকে রেশিওতে যখন আপনি 30% নিয়ে যাবেন, কত পরিমাণ ইনভেস্টমেন্ট হতে হবে, সেই পরিমাণ ইনভেস্টমেন্টকে অ্যাবজর্ব করার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এখনো হয়নি। ঢাকা চট্টগ্রাম 4 লেন হয়েছে, মেঘনা ব্রিজ আর দাউদকান্দি ব্রিজের জন্য 4 লেনের সুফল আমরা এখনো পাচ্ছি না। বিদ্যুৎ উৎপাদন হয়েছে, ট্রান্সমিশনের কারণে কিন্তু বিদ্যুৎকে আমরা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে ইউজ করতে পারছি না। তাই আমাদের অর্থনীতির আগামী অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা জিডিপিতে আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্টকে কত দ্রুততার সাথে 26% নিয়ে যেতে হবে। সেটা করতে হলে আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলোকে আরো দ্রুত করতে হবে। যেমন ইজেড গুলো 100টা ইজেড থেকে কম করে হলো 10টাকে আপনাকে অপারেশন আনতে হবে। যদি আগামী 4-5 বছরের মধ্যে 10টা ইজেডকে আপনি অপারেশন আনতে না পারেন, প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়বে না। কারণ প্রাইভেট ইনভেস্টমেন্টের জন্য জমির প্রয়োজন। আমাদের দেশে কিন্তু এনাফ জমি নেই। ল্যান্ড কস্ট ইজ হায়ার দেন প্ল্যান কস্ট। আমি আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমরা একটা মালয়েশিয়ান কোম্পানি, আমার সাথে জয়েন্ট ভেঞ্চার করবো, আমার কাজপুরে একটা জমি আছে 10 বিঘা। সব জমি দেখেছে, খুব পছন্দ করলো। যখন আমার ইকুইটি রেশিও আসলো, আমি বললাম আমার জমির দাম তো 50 কোটি টাকা। সে বললো, হোয়াট আর ইউ টকিং, ইউর ল্যান্ড কস্ট ইজ 3 টাইম হায়ার দ্যান মাই প্ল্যান কস্ট। তো আমার ইকুইটি কোথায় যাবে? তার ইকুইটি রেশিও তো 10% থাকে না। সে আমার সাথে জয়েন্ট ভেঞ্চার করলো না, কারণ আমি তো আবার 50 কোটি টাকার নিচে আমার জমি দেবও না কোম্পানিকে, বিকজ ইটস এক্সপেন্সিভ ল্যান্ড।
এই জায়গাগুলো আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার অ্যাড্রেস করতে পেরেছে। তার সুফলটা পেতে হলে আপনাকে আরো 2-3 বছর ওয়েট করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি ওয়েট করার অর্থ এই নয় যে আপনি যা তা করবেন আমি ওয়েট করবো তা না, অর্থাৎ আমাদেরকে ফলো করতে হবে যে হোয়াট গভর্নমেন্ট ফিক্স অ্যান্ড ওয়েদার অন দ্য রাইট ট্র্যাক। তাই আমি বলি যে অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্টকে আমাদেরকে মোবিলাইজ করতে হবে। তার করার জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচারটাকে আরো দ্রুততার সাথে দৃশ্যমান করতে হবে, পলিটিক্যাল স্টেবিলিটিকে এনশিওর করতে হবে নেক্সট 10 ইয়ার্স, এনশিওর করতে হবে নেক্সট 10 ইয়ার্স। আমরা কিন্তু এখনো জানি না আগামী বছর কি হবে, আমরা সত্যিকার অর্থে আমরা এখনো জানি না আগামী বছর কি হবে। একজন ব্যবসায়ী হিসেবে আমি কিন্তু এখনো উদ্বিগ্ন, আগামী বছরকে আবার পলিটিক্যাল টার্মোইল হবে কিনা, আমি আবার পিছিয়ে যাবো কিনা। তাই রাজনীতিবিদদেরকে সিদ্ধান্ত নিতে হবে নেক্সট 10 ইয়ার্স ক্ষমতায় কে আসবে, নট অ্যান ইস্যু যে ব্যবসায়ী। আপনি কিন্তু আমার পরিচয় দিয়েছেন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি আবার ব্যবসায়ী হিসেবে। আমার দুইটা চরিত্র, একজন রাজনৈতিক কর্মী, আমি রাজনীতি নেতা না, আবার আমি একজন ব্যবসায়ী। দুটার কম্বিনেশন। আমি একটা কথা বলবো যে আগামী 10 বছর যদি আমরা পলিটিক্যাল স্টেবিলিটি নিশ্চিত করতে না পারি, আমার প্রাইভেট ইনভেস্টমেন্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে যাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে না পারলে আমাদের কিন্তু লক্ষ্য অর্জিত হবে না। তাই আমাদের চ্যালেঞ্জগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমি যদি সময় থাকে আমি শেষ করি, যেই সেটা হচ্ছে যেমন আপনি একটা প্রশ্ন উত্থাপন করেছেন, গার্মেন্ট সেক্টরে আমরা টার্গেট ফুলফিল করতে পারছি না। তার জন্য শুধু সরকার দায়ী না, তার জন্য অনেক বিষয় দায়ী। বৈশ্বিক মার্কেটগুলোতে ভালো অবস্থায় নেই আমাদের। হিস্টোরিক্যালি আমরা আমেরিকা এবং ইউএস বেস মার্কেট, সেখানে অর্থনীতি ভালো চলছে না। ব্রেক্সিটের কারণে লন্ডন খারাপ করছে, বোমাবাদী সবকিছু, মানে ইউরোপিয়ান টার্মোইল, আপনার বা ট্রাম্প আসার কারণে আমেরিকান ইকোনমিতে একটা জার্ক এসছে, সবকিছু মিলে খারাপ অবস্থায়। কিন্তু সবচেয়ে কষ্টের জায়গা কোথায় জানেন? সরকার গত 8 বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের কিছু ডিউটি ফ্রি অ্যাক্সেস কান্ট্রি ইনক্লুড করেছে। জাপান ইজ ডিউটি ফ্রি অ্যাক্সেস কান্ট্রি আমাদের জন্য, চায়না ইজ ডিউটি ফ্রি অ্যাক্সেস কান্ট্রি, আপনার মালয়েশিয়া ইজ এ ডিউটি ফ্রি অ্যাক্সেস কান্ট্রি, ইন্ডিয়া ইজ এ ডিউটি ফ্রি অ্যাক্সেস কান্ট্রি। আমি ব্যক্তিগতভাবে গত পরশুদিন আমার ছোট ভাই, আমার গভর্নমেন্ট $100 মিলিয়ন এক্সপোর্ট কোম্পানি, আমি ওকে বললাম তুমি জাপানে কয়বার গিয়েছো তোমার স্যাম্পল নিয়ে? গত 5 বছর একবারও না। তুমি ইন্ডিয়াতে কয়বার গেছো স্যাম্পল নিয়ে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাওয়ার পরে? একবারও না। চায়নায় কয়বার গেছো? একবারও না। তখন আমি বললাম অলওয়েজ ইউ আর টুয়ার্ডস আমেরিকা, হোয়াট আমেরিকা ক্যান গিভ আস? আমেরিকা ইজ গিভিং $10 বিলিয়ন, ইউরোপ ইজ গিভিং $12 বিলিয়ন। তাহলে আমার জাপানে আমি কেন যাচ্ছি না? ব্যক্তিগতভাবে আমি ব্যর্থ হয়েছি, সংগঠন হিসেবে বিজেএমই ব্যর্থ হয়েছে। আমি বিজেএমির বন্ধুদেরকে বলেছি যে জাপানে আমরা বিজেএমির পক্ষ থেকে মার্কেট ডেভেলপ করার জন্য গিয়েছি কিনা। গভর্নমেন্ট কিন্তু ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছে, 3% মার্কেট, নিউ মার্কেট অ্যাক্সেসের জন্য ইনসেন্টিভ দিয়েছে। আমরা আমাদের এক্সপোর্টে ফেল করছি, কিন্তু আমরা কি 3% ইনসেন্টিভকে মাথায় রেখে জাপানে গিয়ে কি 2-একটা রোড শো করেছি? আমরা কি ইন্ডিয়ায় গিয়ে রোড শো করেছি? আমরা কি চায়নায় গিয়ে রোড শো করেছি? আমি কি মালয়েশিয়াতে গিয়ে রোড শো করেছি? আমি কি কোরিয়াতে গিয়ে রোড শো করেছি? ব্যবসা তো মঙ্গল গ্রহ থেকে আসবে না। ব্যবসার জন্য পরিশ্রম করতে হবে, সেই পরিশ্রমটা ইন্ডিভিজুয়াল আমাকে করতে হবে, সেই পরিশ্রমকে আমার সংগঠন করতে হবে। এবং দু জায়গায় আমরা ব্যর্থ হয়েছি বলে আমাদের এখানে শুধু সরকারের নীতি বা বৈশ্বিক অর্থনীতিকে দায়ী করলে হবে না, নিজেদেরকে দায়ী করছেন আপনি। মিস্টার এস এস সুলতান, বাজেটে সবসময় একটা শুভঙ্করের ফাঁকি থাকবে। থাকে, শুভঙ্করের ফাঁকি কিনা জানি না, ফাঁকি থাকবে, ফাঁকি আছে। তো এই ফাঁকিকে মেনেই চলতে হচ্ছে আমাদেরকে। তো বাজেটের ব্যাপারে যে সমস্ত উন্নয়নের কথা আপনি বললেন, তার সঙ্গে একটি অসঙ্গতিপূর্ণ উন্নয়ন আমরা করে যাচ্ছি। সেটা বললেন যে বিদ্যুতের ব্যাপারটা। বিদ্যুতে যে প্রেজেন্ট যে ইনভেস্টমেন্ট, এটা বিশাল, কিন্তু সেই তুলনায় আমরা কি রেজাল্ট পাচ্ছি? বিদ্যুতে প্রাইভেট সেক্টরে যেভাবে এনকারেজ করা হয়েছে, রেন্টাল একটা পরিষ্কার জিনিস না, সেই রেন্টালকে এখন আমরা কিন্তু কন্টিনিউ করছি। আমাদের এই যে মানুষের উপরে যে চাপটা পড়ছে, যারা ভোক্তা তাদের উপরে যে চাপটা পড়ছে বিদ্যুতের, সেটা কিন্তু সত্যিকার অর্থে হওয়া উচিত ছিল না। আপনি যেটা বললেন যে এটার কাম হলে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের ফল্ট রয়েছে। হ্যাঁ, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের সঙ্গে যখন জেনারেশন করবেন, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনকে আপনি ওটার সঙ্গে ব্যালেন্স করে করতে হবে, হয়ে গেছে এখন ইমব্যালেন্স। সুতরাং বিদ্যুৎ আছে হয়তো অনেক জায়গাতেই, কিন্তু সেখানে ট্রান্সমিশনের অভাবে আপনার লোডশেডিং হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো সূক্ষ্মভাবে দেখা হচ্ছে না। উন্নয়ন কিন্তু শুধু হলেই হয় না। একটা সেক্টরে আপনার উন্নয়ন হলো, আরেকটা দিকে দুর্বল রয়ে গেল, তো এই উন্নয়নের ওই ফলটা কিন্তু আপনি পাচ্ছেন না। সুতরাং আমি বলছি যে আসলে আমাদের দেশের জন্য যেটা সঠিক ছিল বা সঠিক হতো, পরিকল্পনাটা হয় 5 বছরের জন্য। এই 5 বছর আপনি শুরু করতে করতে শেষ হয়ে যায়। হোয়াই নট দিস ইজ 25 ইয়ার্স? যেই পাওয়ারে আসুক তাকে ফলো করতে হবে। পার্লামেন্টে আপনি পাশ করিয়ে নেবেন যে যেই আসুক পরে 25 বছরের জন্য পরিকল্পনা দেবে। 25 বছরের রেজাল্টে আপনি যখন যাবেন, তখন দেখবেন যে আপনি সঠিকভাবে টার্গেটে পৌঁছতেছেন।
এই পরিকল্পনার অভাবটা কিন্তু আমাদের দেশে সেই স্বাধীনতার পর থেকে শুরু হয়েছে এবং অদ্যাবধি রয়েছে। এর জন্য যেটা দরকার, আমি দুর্ভাগ্যবশ একটা রেফারেন্স বলি আপনাকে। জাপানি এক ভদ্রলোক আমাকে একবার বললেন, মারুবেনি জেনারেল ম্যানেজার ছিলেন, উনি বললেন যে তোমাদেরকে তোমরা টাকা চাও, টাকা দিচ্ছি, টাকা তো ফল তোমরা পাচ্ছ না। তাই বলে ফল পাবো কী করে, তোমরা তো কনসালটেন্সি নিয়ে যাও 30%। তো বলে হ্যাঁ সেটা নিই, কিন্তু তারপরে তোমাদের ফল পাওয়া উচিত। তা বললাম যে হ্যাঁ পাচ্ছি না, হয়তো কোনো ভুল আছে, আমি অত পরিষ্কার করে তাকে বোঝাতে পারিনি। তখন সে আমাকে বললো তোমরা আমাদের থেকে টাকা নিও না, আমাদের দেশ থেকে 10টা প্ল্যানার নিয়ে আসো, পরিকল্পনা করে যারা যারা জানে যে একটা দেশকে, সদ্যপ্রাপ্ত একটা স্বাধীন দেশ যেটা যুদ্ধে বিধ্বস্ত হয়ে আছে, সেই দেশকে তুলতে গেলে তোমার পরিকল্পনাটা সঠিক হতে হবে। তোমার পরিকল্পনা কখনোই সঠিক হয়নি, কারণ 5 বছরের পরিকল্পনা ইজ গুড এনাফ, নট গুড এনাফ। প্যারিসে আমি একবার গেলাম, তো সেখানে আরেকজন ভদ্রলোক আমাকে বললো দেশ দেখাচ্ছে, আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম মিড 70s, তো দেখাচ্ছে, দেখে বলে তুমি জানো আমাদের শহরটা কত দিনের পরিকল্পনা? বললাম কত দিনের? 100 বছরের। বললাম মানে 100 বছরের পরিকল্পনা, এত দূর তোমরা দেখছো কি করে, এটা কি দেখতে পাওয়া যায়? মানে সেটার ব্যবস্থা করেই 100 বছরের পরিকল্পনা হয়েছে। সেই জন্য ফ্রান্স যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন হিটলার দখল করে নেবে, তখন তারা কিন্তু সারেন্ডার করছে, তারা কিন্তু যুদ্ধ করেনি, একটি ইটও ওদেরকে আঘাত করতে দেয়নি। উদ্দেশ্যটা আমাদের 100 বছরের যে পরিকল্পনা আছে সেখানে আমাদের পৌঁছতে হবে। দ্যাট শুড দ্য ডিটারমিনেশন ফর এনি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। সো আমার দৃষ্টিতে আমি বলবো যে আপনি প্রথমে পরিকল্পনা সঠিক করেন, পরিকল্পনা বহির্ভূত কোনো কাজ করবেন না, ডেমোক্রেসিকে আরও আপহেল্ড করেন। ডেমোক্রেসি থাকলে আপনার জবাব দিতে থাকবে। অটোক্রেসি ইজ এ গুড ওয়ে অফ মেকিং ডেভেলপমেন্ট, কিন্তু সেটা যদি বেনেভোলেন্ট না হয়, যদি কান্ট্রির জন্য ওয়েলফেয়ার না হয়, সেই অটোক্রেসির কোনো মূল্য নেই। বর্তমানে আমার দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমরা একটা অটোক্রেটিক রিজিমে চলতেছি। সেখানে বাজেট ভালো মন্দ যেটাই হোক সেটাই সত্যি, সেটাই করবে, সেটাই হবে। আপনি বুঝতে পারবেন কি না সেটা যারা বাজেট প্রণয়ন করেছে তারা বুঝতে পারবেন। আমরা সাধারণ মানুষ, আমরা যদি এটার ভুক্তভোগী হতে পারি, যদি লাভবান হই তাও হতে পারি। এখন কোন দিকে যাবে এটা কিন্তু সঠিকভাবে নির্ণয় করা হয়নি। আপনি যে পয়েন্টগুলো বললেন যে রেমিটেন্স কমে গেছে, প্রবৃদ্ধির হার অনেক হাই লেভেলে চলে গেছে, এটা যাবে। একটা দেশের উন্নয়নের সময় প্রবৃদ্ধির হার অনেক বেড়ে যায়। চায়না যখন উঠে তাদের প্রবৃদ্ধির হার একসময় বোধহয় 30% অ্যাবভ হয়ে গিয়েছিল। এটা ইমব্যালেন্স, একটা অস্বাভাবিক অভাবিক জিনিস ঘটেছে চায়নাতে। চায়না গেলে এখন আপনার কবে গেছেন জানি না, আমি বা জিল্লুর কবে গেছেন জানি না, চায়না গেলে আপনি এখন চেনার কিছু নাই। হ্যাঁ, ইট ইজ সামথিং ডিফারেন্ট হোল কান্ট্রি, বিকজ তাদের প্ল্যানিং এত সুন্দর ছিল এবং তারা এত হার্ডওয়ার্কিং। আমরা তো এখনো আমরা এখন আবার অলস জাত। এই জাতিটাকে যদি আপনি অলসতা থেকে বের করে আনতে পারতেন। আমি একটা গফফার চৌধুরী সাহেবের একটা লেখা একটু উদ্ধৃতি বলি আপনাকে। উনি বলেছেন এক জায়গায়, বাঙালি তুমি বাংলাদেশে, আর বাঙালি তোমাকে দেখেছি আমি লন্ডনে। লন্ডনের বাঙালি কিন্তু সকাল 9টা থেকে 6টা পর্যন্ত মাথা নিচু করে কাজ করে। আমাদের সরকারি অফিসে যান, তাদের আউটপুট লোয়ার লেভেল থেকে শুরু করে মিড লেভেল পর্যন্ত, উপরের লেভেলে ওরা কাজ করে, এটা সত্যি। এই লেভেল পর্যন্ত হার্ডলি 2 আওয়ার্স, 2 ঘন্টা কাজ করে না। তো সে দেশ উঠবে কী করে? এর জন্য দরকার ইন্সপিরেশন, এর জন্য দরকার যেটা বললেন স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখানো, এবং যারা কাজ করে তাদের মনিটরিং, তাদেরকে কাজ করাতে বাধ্য করা, তাদের শ্রমের মূল্যে, যেই শ্রমের মূল্যে তারা সংসার চলে সেই শ্রমটাকে সত্যিকার অর্থে তাদের ব্যয় করা আমাদের দেশে হয় না এখনো। এই জাতির অলসতা থেকে, এই জাতির যে আমরা ওই ফাঁকি দিয়ে চলে যাই, কোনো মতে কাটিয়ে দিয়ে হয়ে গেল, এটা থেকে মুক্তি করার জন্য একটা স্ট্রং ডিটারমাইন্ড সরকারকে এগিয়ে যেতে হবে উইথ এ ভেরি একদম সুচিন্তিতভাবে, যে আমি যা করছি জনগণের কল্যাণে করছি। আমি কোনো আমার দলের না, আমার দলের নেতাদের জন্য না, আমার জন্য না, দেশের জন্য করছি, জাতির জন্য করছি, জাতির মঙ্গলের জন্য করছি। এই প্ল্যান আর ডিটারমিনেশন যদি থাকে, এনি গভর্নমেন্ট ক্যান মেক ইট। জি, জাতিকে অলসতা থেকে বের করতে হবে, সেই সঙ্গে ডেমোক্রেসি অটোক্রেসির প্রসঙ্গ টেনেছেন এবং একটা অটোক্রেটিক আবহাওয়ার মধ্যে আছে বাংলাদেশ, সেটিও তিনি ইঙ্গিত করেছেন। হ্যাঁ, সেটা উনি সিনিয়র পলিটিশিয়ান, রাজনীতির ডিপে উনি আমার চেয়ে ভালো বুঝেন। আমি তো আউটার ফ্রেমের কর্মী, উনি ডিপ ফ্রেমের একজন সংসদ সদস্য ছিলেন। আসলে যে কে কীভাবে দেখে, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে বিরাট একটি দলের অংশগ্রহণ নেই।
সেটা আমাদের জন্য রাজনীতির জন্য ভালো না। কিন্তু আউট অফ দ্য পার্লামেন্ট, আপনার মতো বড় বড় পার্লামেন্ট হাউসগুলোতে আমরা যে ভাষায় কথা বলি, যে শব্দগুলো চয়ন করি, যেভাবে সরকারকে সমালোচনা করি, তাতে কি মনে হয় দেশে গণতন্ত্র নেই? আই ডোন্ট বিলিভ ইট। আমি সেদিন একটা অনুষ্ঠানে একজন বিএনপির সিনিয়র নেতার সাথে আমার একটা টক শো ছিল। আমি সবসময় পলিটিক্যাল ডায়লগগুলোতে একটু বেড়ে থাকার চেষ্টা করি। উনি প্রায় 6 মিনিটের সেশনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে হাসিনা করেছেন প্রায় 11 বার। আর আপনি প্রথম থেকে কাউন্ট করা শুরু আমি করেছেন, মানে কারণ টার্গেট করে। আমি এটাকে অবজেকশনেবল মনে হচ্ছিল যে একজন ভদ্রলোক, সিনিয়র লিডার, একজন মাননীয় প্রধানমন্ত্রীকে হাসিনা ডাকে কিভাবে। আই ক্যানট থিঙ্ক দ্যাট আমি ম্যাডাম খালেদা জিয়াকে খালেদা বলবো। আই ক্যানট থিঙ্ক অ্যাবাউট ইট। এটা হচ্ছে পারিবারিক শিক্ষা, শিষ্টাচার। আমি 11 বার বলেছি। আমি আমার সময় যখন আসলে বললাম, ভাই আপনি তো গণতন্ত্র প্র্যাকটিস করতে পারছেন না, চর্চা করতে পারছেন না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে, আপনি গত 6 মিনিটে 11 বার হাসিনা বলেছেন। এর চেয়ে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কোথায়? আপনি অনিশ্চয়তার মধ্যে আছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। অলমোস্ট প্রতিদিন আপনাকে আমি মিড নাইট টক শোতে দেখি। 12টার সময় আসেন, 1টার সময় ঘরে যান, রিক্সায় যান, বাসে যান বা গানম্যান যান, বাট এন্ড অফ দ্য ডে ইউ গো হোম সেফলি। আপনি নিরাপত্তাহীনতায় ভোগেন। এইসব বলে রাজনীতি থেকে হয়তো বাহবা পাওয়া যাবে, বাস্তবতা না। আমি যেটা বলছি এটা হচ্ছে যে আমাদেরকে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো এককভাবে কোনো দলের কাজ না, এখানে সব দলের কাজ। বিএনপি কতবার নির্বাচনে না এসে ভুল করেছে। গতকাল আমার এক বন্ধু আমার সাথে একটা চায়ের আড্ডায় বললো, বিএনপি কতবার নির্বাচনে না এসে ভুল করেছে, বিএনপি এবার নির্বাচনে এসে ভুল করবে। তাহলে আমি গণতান্ত্রিক ব্যবস্থা কোথায় নিয়ে যাবেন? বিএনপি একজন পলিসি মেকার বলেছেন যে আমি আমার নেত্রীকে বলে এসেছি, গতবার নির্বাচনে আপনি না গিয়ে ভুল করেছেন, এবার আপনি নির্বাচনে গিয়ে ভুল করবেন। হোয়াট আওয়ামী লীগ ক্যান ডু? এই যদি একটা বড় দলের পলিসি মেকারদের চিন্তা হয়, হোয়াট ইউ ক্যান ডু। কারণ এখানে পার্টিসিপেটের নির্বাচন কিন্তু এমনি হয় না। সুলতান ভাই কিন্তু ওই বিষয়ে খুব বেশি না করলেও যেহেতু প্রসঙ্গটা উঠে গেছে, বিএনপি এখন বলছে এটা সহায়ক সরকার, না হলে আমরা নির্বাচনে যাবে না। হোয়াট আর দ্য ডেফিনেশন অফ দ্য সহায়ক সরকার? সরকারের ডেফিনেশন যদি এই হয়, এটা সাদা কাগজে লিখে দিতে হবে, আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আসার জন্য যা যা করণীয় তা করতে হবে, না আমি নির্বাচনে যাব না। এই যদি হয় সহায়ক সরকার, আমি বলবো বিএনপি বোকার স্বর্গে বাস করছে। পৃথিবীর কোনো রাষ্ট্র ব্যবস্থায়, কোনো সমাজ গণতান্ত্রিক ব্যবস্থায় এই ধরনের কোনো সহায়ক শক্তির জন্ম হয় নাই, ভবিষ্যতেও হবে না। কারণ আওয়ামী লীগের মতো দল দেউলিয়া হয়ে যায় নাই যে বিএনপিকে একটা সাদা কাগজে আগামীবার ক্ষমতায় আসার জন্য সমস্ত আয়োজন করার জন্য সিগনেচার করবে। সো গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হলে আপনাকে পার্টিসিপেট করতে হবে। যেমন 75-এর পরবর্তীতে অনেক নির্বাচন আমি কর্মী হিসেবে অংশগ্রহণ করেছি। 21 বছর আওয়ামী লীগ কোনো নির্বাচন বয়কট করে নাই, একটা নির্বাচন মনে হয় বয়কট করেছিল। আওয়ামী লীগ জানতো ক্ষমতায় আসবে না। 79 নির্বাচনে আমি খালি গায়ে বাড়িতে গেছি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে, পিটান খেয়ে, দৌড়ান খেয়ে, কাপড় চোপড় নয়, হাফ প্যান্ট পরে আমি বাড়িতে গেছি। তারপরেও কিন্তু তারপরে নির্বাচনে কিন্তু আমি মাঠ ছাড়ি নাই। অর্থাৎ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আপনাকে মাঠ ছাড়তে পারবেন না। এককভাবে আওয়ামী লীগ আপনাকে নির্বাচন আনতে পারবে না। আপনাকে নির্বাচনে আসার জন্য তৈরি হতে হবে, তাহলে এটা পার্টিসিপেটরি নির্বাচন হবে। এখানে সরকারের দায়িত্ব অবশ্যই বেশি আছে। আমি সেদিকে না গিয়ে আমার মনে হয় আমরা বাজেট বিষয়টা আলোচনা করি, কারণ রাজনৈতিক বিতর্কে যাওয়ার মতো কাউন্টার পার্ট সুলতান সাহেব না, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। সুতরাং আমি মনে করি যেমন ডেভেলপমেন্টে আমাদের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করি। আপনি একটা কথা বলেছিলেন যে আমাদের বিনিয়োগ, সেটা নিয়ে আমি চেষ্টা করেছি। আমাদের অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, মিথ্যা কথা না। ওয়ার্ল্ড ব্যাংক বলছে 6.8, গভর্নমেন্ট বলছে 7.4, কিন্তু মুদ্রা কথা হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট হচ্ছে না। এই এমপ্লয়মেন্ট কেন হচ্ছে, বিনিয়োগ না হলে তো আপনার এমপ্লয়মেন্ট কেন হচ্ছে না, এটা নিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে। এমপ্লয়মেন্ট না হওয়ার মূল কারণ আমি স্টাডি করে দেখেছি, 80-র দশকে যে যারা আমরা ইনভেস্ট করেছিলাম, আমরা কিন্তু শ্রম ঘন মেশিন এনেছিলাম। লেটস আমাদের সোয়েটার ইন্ডাস্ট্রি, আপনি দেখেন বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে 80% হচ্ছে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল। সোয়েটার ইন্ডাস্ট্রিতে আমরা প্রত্যেকটা মেশিনের জন্য 2টা করে শ্রমিক লেগেছে, ফুললি ম্যানুয়াল। সোয়েটার ইন্ডাস্ট্রির ট্রান্সফরমেশন হয়েছে, এখন সোয়েটার ইন্ডাস্ট্রির মালিকগুলো সব অটোমেটিক মেশিন নিয়েছে। এরকম একটা ঘরের মধ্যে 50টা মেশিন, 3টা লোক, দ্যাট মিনস ওখানে কাট হয়েছে। আমরা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করেছি 1:2 ছিল আমাদের শ্রমিকের সংখ্যা প্রতিটা মেশিনের পেছনে। একসময় 2.25 ছিল, এখন আমরা 2.2-তে চলে এসেছি। এই চ্যালেঞ্জ মাথায় রেখে তো আপনাকে অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। তো আমি সেদিকে আসছি। দেখেন
অথবা আপনার জনশক্তিকে অন্যভাবে আমাদের ট্রান্সফরমেশনের জায়গা, যে আমাদের যে প্রোডাক্ট হাউস, যেটা প্রোডাকশন হাউসে কিন্তু অটোমেশনের কারণে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অল্টারনেটিভ প্রোডাকশন হাউস করতে পারি নাই, অর্থাৎ আমরা এসএমইটাকে ডেভেলপ করতে পারি নাই। এসএমই যদি আমি ডেভেলপ করতে পারতাম, আপনি দেখেন শিল্প মন্ত্রণালয়ের সবচেয়ে ব্যর্থতার জায়গা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর আছে, সেটা হচ্ছে এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশন ইজ নট ফাংশনিং। সরকারের বাজেটে এসএমই ফাউন্ডেশন নিয়ে কিন্তু খুব বেশি কথা বলা হয় নাই, এবং অত্যন্ত কষ্টের বিষয় হচ্ছে বড় বড় অর্থনীতিবিদরাই কিন্তু এই বিষয়টাকে আলোকপাত করে নেই। কেন এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে না, কেন উন্নয়ন হচ্ছে কর্মসংস্থানকে পেছনে ফেলে, উন্নয়ন হচ্ছে সবাই স্বীকার করছে কিন্তু কর্মসংস্থান হচ্ছে না। কর্মসংস্থান না হওয়ার কারণ হচ্ছে আমাদের যে প্রোডাকশন হাউসের উপর আমাদের অর্থনীতি ডিপেন্ডেন্ট, টেক্সটাইল ল্যান্ড, সেখানে কিন্তু অটোমেশন হয়ে গেছে বা হয়ে যাচ্ছে। এখন ওখানে কিন্তু শ্রমিক ড্রপ হচ্ছে। এই ড্রপ শ্রমিকটা যাবে কোথায়? তার জন্য তো নতুন করে একটা ক্ষেত্র তৈরি করতে হবে, তার জন্য নতুন একটা প্রোডাকশন হাউসের চিন্তা করতে হবে। এই চিন্তার জায়গাটাই নীতি নির্ধারকরা পিছিয়ে আছে। আমি সমালোচনার কথাই বলবো যে এই চিন্তার জায়গাটা আমাদের নীতি নির্ধারক। শিল্প মন্ত্রণালয়ের অধীনে যে এসএমই ফাউন্ডেশনটা আছে সেটার জন্য একটা মন্ত্রী প্রয়োজন। কারণ আমি মালয়েশিয়ান চেম্বারের প্রেসিডেন্ট হিসেবে আমি মালয়েশিয়ার অর্থনীতির ভিতরে যাওয়ার চেষ্টা করেছি। মালয়েশিয়ান এসএমই ফাউন্ডেশনের অফিসে গিয়ে আমি অবাক হয়ে গেছি, আমাদের শিল্প মন্ত্রণালয়ের চেয়ে 10 গুণ বড় একটা বিল্ডিং এ তাদের অফিস। দ্যাট মিনস মাহাতির একটা ম্যাজিক দেখিয়েছিল এসএমই ইনভেস্টমেন্ট নিয়ে। তাদের এসএমইতে একটা মিনিস্টার আছে, অর্থাৎ এসএমই একটা মিনিস্ট্রি আছে। আমার এখানে এসএমই একটা ফাউন্ডেশন আছে শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে, সেটা কে চালায়? আপনি একটু এসএমই ফাউন্ডেশন যাবেন, কারণ বাজার তাদের অফিস। আমি বিভিন্ন সময় গিয়ে দেখেছি অভিভাবকহীন নেতৃত্বহীন একটি সংগঠন বসে রেখেছে। অথচ বাংলাদেশের অর্থনীতিকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, এসএমই কে মোটিভেট অ্যান্ড মোবিলাইজ না করে এই স্বপ্ন বাস্তবায়িত না। কারণ আমরা কিন্তু যারা এখন সেকেন্ড জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ব্যবসা করছি বা এন্টারপ্রেনার, আমরা চেষ্টা করছি যত কম শ্রম নির্ভর শিল্পের দিকে যেতে পারি। অটোমেশনে চলে যাচ্ছে, সেটা তো আপনি আপনার সময়ের সঙ্গে তাল মিলিয়ে করবেন। এই যাওয়াতে যে শ্রমিক ড্রপ হচ্ছে, স্কুল থেকে যখন স্টুডেন্ট ড্রপ হয় তখন সরকারকে ভাবতে হয় হোয়াট ইজ দ্য ড্রপ রেট। এই ড্রপ রেটকে করার জন্য কোন স্কুলে এখন সিঙ্গারা দিচ্ছে, কোন স্কুলে ভাত দিচ্ছে, যাতে আমরা খাওয়ার লোভে হলে আসে। শিল্প থেকে যখন শ্রমিক ড্রপ হচ্ছে অটোমেশনের কারণে, মেইনস জায়গা থেকে, প্রোডাকশন হাউস থেকে, অল্টারনেটিভ ব্যবস্থা হচ্ছে, একমাত্র অল্টারনেটিভ ব্যবস্থা সেটা হচ্ছে যে এসএমই ইন্ডাস্ট্রিকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। বড় ঝুঁকির মধ্যে বাংলাদেশ 4 কোটি তরুণ যুবক বা যুব সম্প্রদায় যারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানও যায় না, তারা যারা কাজের মধ্যেও নেই, এবং এই যুব সম্প্রদায়ের বড় শক্তি হতে পারে বাংলাদেশের জন্য, বড় সম্ভাবনা হতে পারে, এবং এখন বড় বিপদও হতে পারে। আমি কিছু বলতে পারি? জি, আপনাকে বলতে বলছি। আসলে উনি রাজনীতির কথা বলে অর্থনীতিতে চলে গেছেন, তো রাজনীতির কথাটাই প্রথম আমি একটু উত্তর দিচ্ছি, ইফ ইউ গিভ মি পারমিশন। ডেমোক্রেসি যেটা বিএনপি যে ব্যাখ্যা দিচ্ছে বা যেভাবে চাচ্ছে, যেটা বললেন যে ওনারা তো ঘরে বসে থাকলে আর দেওয়া হবে না, তো এটা বিএনপি বলছে, এটা বলছে, এবং কারণ এটার পিছনে ভীতিরও কারণ আছে। বিএনপি যা বলছে এটা যেমন ভুল বলতেছে, সরকার যা করছে সেটাও ভুল করছে। আপনি দেখেন 2014 নির্বাচনে বিএনপি যায়নি, এটা সত্যি সত্যি বিএনপির জন্য একটা ভুল সিদ্ধান্ত, চরম ভুল সিদ্ধান্ত। আমি মির্জা ফখরুল সাহেবকে নিজে বলেছিলাম, আপনি 300 নমিনেশন দেন, আপনি তত্ত্বাবধায়ক পান বা না পান দেন, দেখেন না কি হয়। প্রধানমন্ত্রী ডেকেছে, আপনারা যান, প্রধানমন্ত্রী আপনাদেরকে এতগুলো পজিশন দিচ্ছে, আপনি নেন, রাজনীতি ইলেকশন করেন। ইলেকশন করলে বিএনপির যে পরিমাণ ভোট ব্যাংক আছে এটা ভেরি বিগ। যাই হোক, তারা ভুল করেছে, তারা এক গো ধরে যে আমরা তত্ত্বাবধায়ক ছাড়া যাবো না, যায়নি। এটার কারণ হলো ভীতি, আর ভীতিটা আপনারা প্রমাণ করেছেন, আওয়ামী লীগ সরকারও প্রমাণ করেছে। সেটা কি? উপজেলা ইলেকশন প্রথম দিনের যে রেজাল্ট সেটা একটু কাছাকাছি ছিল, পরে দেখা গেল যে না, ওই 10টার ভিতরে রেজাল্ট হয়ে যাচ্ছে। ইউনিয়ন ইলেকশন সেম থিং। তো এই যে ভীতি যে আমি ইলেকশন করবো কী করে, ইলেকশন করতে গেলেই প্রথম তো মামলা হামলা কিছু হয়, এটা সব সরকারই চান্স পাইলে কিছু কম বেশি করে, কিন্তু এইবার যা হচ্ছে বিগত কয়েকটি বছরে এটা একটু অতিরিক্ত হচ্ছে, গণতন্ত্রের চর্চাকে ব্যাহত করছে। আর ওই গণতন্ত্রের চর্চাকে ব্যাহত করে একটা দেশ সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলবে, এটাও আমাদেরকে আশা করা সঠিক হবে না। যাই হোক, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নদ্রষ্টা, উনি স্বপ্ন দেখেন দেশের মঙ্গলের জন্য হলেও ডেমোক্রেসিকে ফিরিয়ে আনতে হবে তাকে। উনি যদি বলেন বিএনপি আসলো না, বিএনপির ফল্ট নট দ্যাট, ওনার পরিবেশ সৃষ্টি করতে হবে, সে আস্থা দিতে হবে বিএনপিকে। যেহেতু আপনি নির্বাচন করেন, আপনি নির্বাচন করলে
আমরা আপনাকে তেমনভাবে ডিস্টার্ব করবো না, যেটা করে প্রমাণ করে দিচ্ছেন গত কয়েক বছরের বিগত সরকারের বিভিন্ন নির্বাচনে। আর যে কথাটি বললেন আপনি, মানে মানুষের চাকরি হচ্ছে না, এমপ্লয়মেন্ট নেই। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গতবার প্রধানমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন, আমি প্রতিটি পরিবারে একটি করে চাকরি দেব। অনেক নির্বাচনের আগে যে ম্যানিফেস্টো থাকে তাতে অনেক কথা বলা থাকে প্রতিটি দলের। আমার বিশ্বাস, আমি যদি হতাম বা আমি যদি চিন্তা করতাম, যেটা পারবো সেটাই করব, যেটা পারবো না সেই কথা বলে জনগণকে ভুল বুঝিয়ে ভোট আদায় করব, এই কোনো দলেরই জন্য এটা কাম্য না, হওয়া উচিত না। সুতরাং একটি করে পরিবারে চাকরি দেওয়া কষ্টকর ব্যাপার। পরিবারের জন্য কি বাড়ি, একটি ঘর একটি বাড়ি কি একটা প্রকল্প, একটি খামার, এটাও সহজ কথা নয়। বিদ্যুৎ ঘরে ঘরে না যাচ্ছে, বাট ওটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তেমন। বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে দেবো, প্রতিটি লোকের বিদ্যুৎ পাবে, সেই পরিকল্পনা সঠিক, এবং সেখানে উনি ভীষণ অ্যাডভেঞ্চারাস পদক্ষেপ নিয়েছেন। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু এটার সঙ্গে যে সামঞ্জস্য রাখা না করার কারণে এখনও ঢাকা শহরে লোডশেডিং হয়, এটা দুঃখজনক। যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, সেই উৎপাদনের যদি সত্যিকার অর্থে যদি এর ফোকাস হয়ে থাকে, তাহলে কিন্তু এটা হওয়া কথা ছিল না। আমরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে কিছুটা জড়িত কাজ করি। সুতরাং আমি জানি যে পরিমাণ জেনারেশন হয়েছে, এই জেনারেশন ইনক্লুডিং দোজ রেন্টাল অ্যান্ড প্রাইভেট পার্টিকে যেগুলো দিয়েছে, বরঞ্চ প্রাইভেট পার্টির কিছু কিছু ক্ষেত্র কয়েকজন উদ্যোক্তা অনেক ভালো করতেছে, তারা বরঞ্চ বাঁচিয়ে রেখেছে বিদ্যুৎ খাতটাকে। তো এই জায়গাগুলোকে যদি সমন্বয় না করা হয়, জেনারেশন ডিস্ট্রিবিউশন যদি সমন্বয় না করা হয়, তো বিদ্যুতের প্রভাব সত্যিকার অর্থে আসবে না। আপনি যদি ভোটের জন্যই ওয়াদাকে যদি আপনি সঠিক ওয়াদা না করেন, সেটাও করা ঠিক নয়। আমার দৃষ্টিতে আমি যেটা বলি, সবসময় বলে থাকি, আসলে দেশটা আমাদের সকলের, এটা কারো একার দেশ না, কোনো এক দলের দেশ না। সব দলের দোষ, সব গোত্রের দোষ, সব ধর্মের দেশ, আমাদের সকলের দেশ। সেই দেশটাকে সুন্দর করার জন্য সকলের ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে। আপনি পাওয়ারে গিয়েছেন, আপনি কমিটি করতেন, কয়েকটা বিষয় বিভিন্ন সেক্টরে কমিটি করে দিতেন সর্বদলীয়ভাবে। এই জায়গাটাতে আমি কিন্তু এক জায়গায় বঙ্গবন্ধুর আমি যতটুকু শ্রদ্ধার চোখে সারা জীবন দেখে আসছি, এটা বোধহয় আমার মতো অনেকে আছে কিনা আমি জানি না, অনেকে উপর থেকে করেছে, অন্তর থেকে কতটুকু করেছে জানি না। বঙ্গবন্ধুর একটি বিষয় আজ পর্যন্ত আমি সবার কাছে বলে বেড়াই, 10ই জানুয়ারি এসে যদি তিনি ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করতেন, আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর্ম না করতেন, তাহলে কিন্তু দেশের আজ ইতিহাসটা অন্যভাবে রচিত হতো। এদেশের উন্নয়ন 10 বছর যদি উনি 10-15 বছর যদি উনি পাওয়ারে থাকতেন, এদেশের লোকের একটি কথা বলার সাহস হতো না। যেহেতু সর্বদলীয় হয়নি, কত বছরখানিকের ভিতরে জাসদের সৃষ্টি হয়ে গেছে। দে হ্যাভ স্টার্টেড ডিস্টার্বিং দ্য হোল গভর্নমেন্ট মেকানিজম, মেশিনারিজ, সেখান থেকে শুরু হয়েছে। আর আজকে আমাদের দেখতে হয় সেই জাসদ, যাদের কারণ বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে বলে অনেকে মনে করে, সেই জাসদের নিয়েই আপনারা আবার মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, বিভিন্ন মন্ত্রণালয় দিয়েছেন, তাদের সঙ্গে ঐক্য করেছেন। যেখানে হওয়া উচিত ছিল ভালো ভালো বিরোধী দলের যেসব নেতারা আছে তাদেরকে দিয়ে দেশ গড়ার, দেশের কল্যাণের জন্য বিভিন্ন পর্যায়ের কমিটি করে আপনারা ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেন। আমাদের জন্য দুঃখ হয় মাঝে মাঝে, আমার নিজের ব্যক্তিগতভাবে দুঃখ হয়। আমি বিএনপি করেছি, যেভাবেই হোক করেছি, 15 বছর 16 বছর করেছি। সেখানে আমি বলি একটি কথা, যে আমি যখন কোনো আওয়ামী লীগের নেতা বা কোনো জায়গায় যাই, যারা শুনে যে এই ভদ্রলোকটি বিএনপি করতেন, মনে হয় যে আমি একটা অচ্ছুত, আমার মনে হয় যে আমি একটা অচ্ছুত হিসেবে ট্রিটেড। এটা হওয়া কাম্য নয়। এদেশের নাগরিক সবার অধিকার আছে, আমি ব্যবসা করার অধিকার আছে, আমার কাজ করার অধিকার আছে, আমার বলার অধিকার আছে, এই বাক স্বাধীনতা আমাকে দিতে হবে, গণতন্ত্রের অধিকার আমাকে দিতে হবে, এবং এই দেশের নাগরিক হিসাবে আমি যে কাজটি করতে চাই আমার জন্য সহায়ক ভূমিকা থাকতে হবে। আসলে সুলতান ভাই তো রাজনীতি নিয়ে আলোচনা করলেন, আমি বসে বসে কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম, ইস যদি বিএনপি নীতি নির্ধারক মহলের সব নেতা যদি বঙ্গবন্ধুকে এভাবে সম্মান করে কথা বলতো, অ্যাকোমোডেটিভ রাজনীতির কথা চর্চাটা 75-এর পর থেকে করতো, তাহলে আজকে বাংলাদেশের রাজনীতির এই ক্ষতগুলো সৃষ্টি হতো না। কারণ যত কথাই বলি না কেন, পিতাকে বাদ দিয়ে যারা চাচাকে নিয়ে স্বপ্ন দেখে, সে সংসারে খুব বেশি ডিসিপ্লিন আসে না।
আমরা 75-এর পরবর্তীতে কি দেখেছিলাম, আমি ছোটকালে দেখেছি, সিনেমা হলে গিয়ে দেখেছি পেছনে একটা ঝিরঝির করে কালো, জিজ্ঞেস করতাম পাশে বড় ভাই কি এখানে কালো কেন, ওখানে বঙ্গবন্ধুর ছবি দেখানো যাবে না সেজন্য কালো করে দিয়েছে। এই যে রাজনীতিতে ক্ষতর সৃষ্টিটা করা হয়েছে এখনো টানছে। আমি সুলতান ভাইয়ের সাথে একমত যে রাজনীতি আমাদের একটা ঐক্যমত্যের জায়গায় আসতে হবে। আমাদেরকে সাম্প্রতিককালে যদি মাননীয় প্রধানমন্ত্রীর কথাগুলো খেয়াল করেন, উনি কিন্তু ডাইরেক্টলি একটা মেসেজ ওনার দলীয় ফোরামে দিচ্ছে যে আগামী নির্বাচন গত নির্বাচনের মতো হবে না, আমি চাই বিরোধী দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক। একজন রাজনীতিবিদের প্রজ্ঞা কিন্তু ওখান থেকে প্রমাণ। এবং গত গত 3 সপ্তাহে আওয়ামী লীগের যেসব অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে সেখানে সাথে আমি একেবারে ডিপ ইনসাইড ইনভলভ, কারণ আমি যেহেতু আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সেলে কাজ করি, সেখানে একটা ক্লিয়ার মেসেজ দেওয়া হয়ে গেছে আমাদের উন্নয়ন নিয়ে, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়েছে। আপনি দেখবেন গত সপ্তাহে আমরা একটা বর্ধিত সভা করেছি, সেখানে কিন্তু আমাদের উন্নয়ন তথ্যচিত্রের উপর যে ভিডিওতে করা সেটার পেছনে কাজ করেছে আমি। অর্থাৎ আমাদের ওখানে একটা স্পষ্ট একটা সিদ্ধান্ত দেওয়া হয়ে গেছে যে আগামী নির্বাচন একটা পার্টিসিপেটরি নির্বাচন হবে। বাট আমার কাছে গতকাল যে বিএনপির এক নীতি নির্ধারক বন্ধুর কাছে শুনে উনি বললেন যে আমি ম্যাডামকে বলেছি, বা ম্যাডাম কেন বা বলেছেন যে গতবার নির্বাচনে না গিয়ে ভুল করেছেন, এবার নির্বাচনে গিয়ে ভুল করবেন। তাহলে যদি আবার নির্বাচন ওনারা না যান, তাহলে জাতির জন্য এই ধরনের আলোচনার ক্ষেত্রটা হয়তো আরো 5 বছর জন্য তৈরি হবে। তাই আমিও আশা করব যে লেট আস ওয়ার্ক টুগেদার। অনেক ধন্যবাদ মিস্টার এস এ সুলতান এবং মিস্টার সৈয়দ নুরুল ইসলাম। দর্শক, এই শেষ কথা দিয়ে আসলে আলোচনাটা শেষ করতে চাই যে আমরা দেশে একটা ইনক্লুসিভ ইলেকশন চাই, ইনক্লুসিভ পলিটিক্স চাই এবং ডেমোক্রেসিকে শক্তিশালী করতে চাই। কারণ ডেমোক্রেসিকে শক্তিশালী করতে হবে, অর্থনৈতিক যে উন্নয়ন ধারা আছে যেটি নিয়ে আমার দুই অতিথির মধ্যে তেমন কোনো বিতর্ক নেই, সেটিকে যদি আমরা টেকসই করতে চাই এবং অর্থনীতির নানা রকমের উন্নয়ন হয়, এই উন্নয়ন শেষ পর্যন্ত টিকে থাকবে না যদি না ওই গণতন্ত্রকে শক্তিশালী করা হয়, যদি না দেশে কর্মসংস্থান নিশ্চিত করা হয়। এবং কর্মসংস্থান করতে হলে বিনিয়োগের পরিবেশটা নিশ্চিত করতে হবে, বিনিয়োগের জন্য উপযোগী একটা শাসন ব্যবস্থা তৈরি করতে হবে। এবং এই জায়গাগুলোতে যতক্ষণ পর্যন্ত নজর দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত হয়তো আমরা এগোতে থাকবো, কিন্তু সেই এগুনোটা যে কোনো জায়গায় থমকে দাঁড়াতে পারে, সেই এগুনোটা যে কোনো সময় পেছনে আমাদেরকে টেনে নিয়ে যেতে পারে। কাজে আমরা আশা করবো যে আমাদের নীতি নির্ধারকরা এই জায়গাগুলোতে মনোযোগ দেবে এবং আমাদের ইকোনমিকেও ইনক্লুসিভ করতে হবে। অর্থনীতিতে অনেক রকমের অর্জন আছে, কিন্তু সকল মানুষকে সম্পৃক্ত যতক্ষণ পর্যন্ত না করা যাবে ততক্ষণ পর্যন্ত সেই অর্থনীতির সৌন্দর্যটাও বিঘ্নিত হবে বা খুব একটা স্বচ্ছ থাকবে না, সুন্দর লাগবে না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।